আমরা যে প্রতিদিন জল খাই সেটা কতটা সুরক্ষিত তা নিয়ে কি কখনো ভেবেছে? এর পেছনে কিন্তু একটা দারুণ গল্প আছে, আর সেই গল্পের নায়ক হল ক্লোরিন। চলুন আজ জলকে জীবাণুমুক্ত করার সেই অসাধারণ গল্পটাই শোনা যাক। এই যে জলটা দেখছেন কি মনে হচ্ছে একদম কাচের মতো পরিষ্কার, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, দেখতে পরিষ্কার হলেই কি জলটা পানের জন্য নিরাপদ? একদমই না। এর ভেতরেও কিন্তু লুকিয়ে থাকতে পারে লক্ষ লক্ষ জীবাণু, যা আমাদের অসুস্থ করে দিতে পারে। আর ঠিক এখানেই একজন সিভিল ইঞ্জিনিয়ারের আসল চ্যালেঞ্জটা শুরু হয়। তো এই অদৃশ্য শত্রুদের হাত থেকে আমাদের জলের রক্ষাকর্তা বা গার্ডিয়ান হিসাবে কে কাজ করে? সে হলো ক্লোরিন। ক্লোরিনেশন হলো এমন একটা প্রক্রিয়া যা আমাদের জল সরবরাহে এই অদৃশ্য বিপদগুলোর বিরুদ্ধে এক অতন্ত্র প্রহরীর মতো কাজ করে। চলুন প্রথমে একটা খুব জরুরি শব্দ বুঝে নিই, ডিসইনফেকশন মানে জীবাণু নাশ। সহজ কথায় এর মানে হলো জল থেকে রোগ ছড়ানো জীবাণুদের হয় মেরে ফেলা, না হলে নিষ্ক্রিয় করে দেওয়া। ভেবে দেখুন, এই একটা প্রক্রিয়ায় কিন্তু আমাদের কলেরা বা টাইফয়েডের মতো ভয়ঙ্কর সব রোগ থেকে বাঁচিয়ে রাখে। ভাবুন তো, ক্লোরিনকে জলে দেওয়ার সাথে সাথেই একটা যুদ্ধ শুরু হয়ে যায়। ক্লোরিন প্রথমে জলের মধ্যে থাকা অন্যান্য অশুদ্ধি, যেমন ধরুন জৈব পদার্থ বা ধাতুর সাথে লড়াই করতে লেগে পড়ে। এই লড়াইয়ে যে পরিমাণ ক্লোরিন খরচ হয়ে যায় সেটাই হলো ক্লোরিন ডিমান্ড। মানে আসল কাজ শুরু করার আগেই আমাদের হিরোর কিছুটা শক্তি এই প্রাথমিক যুদ্ধেই খরচ হয়ে যায়। জলের মধ্যে ক্লোরিনের এই জার্নিটাকে আমরা 3টে সহজ ধাপে বুঝতে পারি। প্রথম ধাপ ক্লোরিন ডিমান্ড, যেখানে ক্লোরিন অশুদ্ধির সাথে লড়াইতে শেষ হয়ে গেল। দ্বিতীয় ধাপে কিছু ক্লোরিন অ্যামোনিয়ার মতো যৌগের সাথে বিক্রিয়া করে কম্বাইন্ড ক্লোরিন তৈরি করে, যা খুব দুর্বল একটা জীবাণুনাশক। আর সবার শেষে আসে আমাদের আসল হিরো, ফ্রি রেসিডিউয়াল ক্লোরিন। এটাই হলো সেই অবশিষ্ট সক্রিয় ক্লোরিন যা শেষ পর্যন্ত জলকে সুরক্ষিত রাখে। তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো? কম্বাইন্ড ক্লোরিন হলো অনেকটা রিজার্ভ বেঞ্চে বসে থাকা খেলোয়াড়ের মতো, যে মাঠে নেমে ঠিকমতো খেলতে পারছে না। আর ফ্রি ক্লোরিন হলো আমাদের স্টার প্লেয়ার, যে মাঠে নেমে আসল কাজটা করে, মানে জীবাণুগুলোকে ধ্বংস করে। একজন ইঞ্জিনিয়ারের মূল লক্ষ্যই হলো জলে যেন যথেষ্ট পরিমাণে এই ফ্রি ক্লোরিন মজুদ থাকে। এটাই আমাদের আসল রক্ষা কবচ। তাহলে এবার বলুন তো, ক্লোরিনের ঠিক কোন রূপটা জলের লম্বা যাত্রাপথে একদম আমাদের বাড়ির কল পর্যন্ত তাকে সুরক্ষিত রাখে? একদম ঠিক, ফ্রি রেসিডুয়াল ক্লোরিন। বেশ, যদি ফ্রি রেসিডুয়াল ক্লোরিনই আমাদের আসল রক্ষাকর্তা হয়, তাহলে একটা রহস্য কিন্তু থেকেই যাচ্ছে। জলের যাত্রার শেষেও কি সে তার দায়িত্বে অটল আছে? এখানেই একজন ইঞ্জিনিয়ারের কাজটা অনেকটা গোয়েন্দার মতো হয়ে যায়। তাকে এই রহস্যটা সমাধান করতে হয়, জলের যাত্রার শেষেও কি যথেষ্ট গার্ডিয়ান ক্লোরিন অবশিষ্ট আছে? আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে গ্রাহকের বাড়ির কলের জল পর্যন্ত এই গার্ডিয়ান বা রক্ষীরা ঠিকঠাক ডিউটি দিচ্ছে? এর জন্য আমাদের ল্যাবে একটা পরীক্ষা করতে হয়, যেটা থিওরি আর প্র্যাকটিসকে এক সুতোয় বেঁধে ফেলে। এই পরীক্ষাটার নাম হলো আয়োডোমেট্রিক টাইট্রেশন। এর ধাপগুলো শুধু মুখস্থ করার জন্য নয়, এর পেছনের গল্পটা বুঝতে হবে। প্রথমে 200 মিলিলিটার জলে স্যাম্পল নেওয়া হয়, তারপর তাতে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে পরিবেশটাকে একটু অম্লীয় করে তোলা হয়। এরপর মেশানো হয় পটাশিয়াম আয়োডাইড, আর শেষে সোডিয়াম থায়োসালফেট দিয়ে টাইট্রেশন করে আমরা মেপে ফেলি ঠিক কতটা ক্লোরিন অবশিষ্ট আছে। যেই মুহূর্তে পটাশিয়াম আয়োডাইড মেশানো হলো, যদি জলে রেসিডুয়াল ক্লোরিন থাকে তাহলে একটা বিক্রিয়া হয়, আর দ্রবণটার সাথে সাথে হালকা হলুদ হয়ে যায়। এটা হলো আমাদের প্রথম সিগন্যাল, যেন ক্লোরিন জানান দিচ্ছে, হ্যাঁ আমি এখানে আছি। এরপর আমরা যোগ করি স্টার্চ ইন্ডিকেটর। স্টার্চ আয়োডিনের সাথে মিশে একটা গাঢ় নীল রং তৈরি করে। এই নীল রংটা আয়োডিনের উপস্থিতি নিশ্চিত করে। স্টার্চ এখানে অনেকটা হাইলাইটারের মতো কাজ করে, যা আমাদের শেষ বিন্দু বা এন্ড পয়েন্টকে আরও স্পষ্টভাবে দেখতে সাহায্য করে। এবার আসল মুহূর্ত, আমরা ফোঁটা ফোঁটা করে সোডিয়াম থায়োসালফেট যোগ করতে থাকি, আর যেই মুহূর্তে জলের শেষ আয়োডিন অণুটাও বিক্রিয়া করে ফেলবে, ব্যাস নীল রংটা ম্যাজিকের মতো উধাও হয়ে যাবে, আর দ্রবণটা আবার আগের মতো বর্ণহীন হয়ে যাবে। এটাই হলো আমাদের টাইট্রেশনের এন্ড পয়েন্ট। আর এই হলো সেই ম্যাজিক নম্বরটা, 0.2 মিলিগ্রাম প্রতি লিটার। নিয়ম অনুযায়ী গ্রাহকের বাড়ির কলের জলে অন্তত এই পরিমাণ রেসিডুয়াল ক্লোরিন থাকতেই হবে। এর থেকে কম হলে জল নিরাপদ নাও হতে পারে। এই নম্বরটা একজন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারের জন্য মাথায় গেঁথে রাখা ভীষণ জরুরি। কিন্তু ব্যাপারটা শুধু ক্লোরিন মিশিয়ে দেওয়া নয়, এখানে একজন ইঞ্জিনিয়ারকে একটা নিখুঁত ভারসাম্য বজায় রাখতে হয়। কারণ আমরা সবাই জানি, বেশি কোনো কিছুই ভালো নয়, আর ক্লোরিনও তার ব্যতিক্রম নয়।
দেখুন, প্রয়োজনের চেয়ে বেশি ক্লোরিন মেশানো হলে তার কিছু বিপজ্জনক দিকও আছে। অতিরিক্ত ক্লোরিন জলের জৈব পদার্থের সাথে বিক্রিয়া করে ক্লোরোফর্মের মতো ক্ষতিকারক যৌগ তৈরি করতে পারে, যা কিনা ক্যান্সারের কারণ পর্যন্ত হতে পারে। ব্যাপারটা ঠিক যেন রান্নাতে নুন দেওয়ার মতো। নুন কম হলে খাবারটা বিস্বাদ লাগে, মানে এক্ষেত্রে জলটা জীবাণুর কারণে অনিরাপদ। আবার নুন বেশি হয়ে গেলে খাবারটা মুখেই তোলা যায় না, মানে এক্ষেত্রে জলের স্বাদ খারাপ হয় আর তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। কম ক্লোরিন মানে রোগের ঝুঁকি, আর বেশি ক্লোরিন মানে ক্ষতিকর যৌগ তৈরির আশঙ্কা। তাহলে একজন ইঞ্জিনিয়ারকে ক্লোরিনের ডোজ ঠিক করার সময় কোন দুটো বিপরীত ঝুঁকি মাথায় রেখে ভারসাম্য বজায় রাখতে হয়? একদিকে জীবাণুর সংক্রমণ আর অন্যদিকে অতিরিক্ত ক্লোরিন থেকে তৈরি হওয়া বিপদ। চলুন আমরা যা যা শিখলাম তা একবার খুব তাড়াতাড়ি ঝালিয়ে নিই এবং একটু ভবিষ্যতের দিকে তাকাই। যে বিষয়গুলো মনে রাখতেই হবে: ডিসইনফেকশন মানে জীবাণু ধ্বংস করা। ক্লোরিন ডিমান্ড হল অশুদ্ধির সাথে লড়াইয়ে খরচ হওয়া ক্লোরিন। রেসিডুয়াল ক্লোরিন হল আমাদের সেই গার্ডিয়ান যা জলকে সুরক্ষিত রাখে। আর আমাদের লক্ষ্য হল কলের জলে অন্তত 0.2 মিলিগ্রাম প্রতি লিটার ফ্রি রেসিডুয়াল ক্লোরিন বজায় রাখা। ভবিষ্যতের স্মার্ট ওয়াটার সিস্টেমকে সুরক্ষিত করতে এই জ্ঞান কিভাবে কাজে লাগবে ভাবুন তো। আগামী দিনে স্মার্ট সেন্সর দিয়ে রিয়েল টাইমে জলের গুণমান নাপা হবে। কিন্তু সেই দারুণ প্রযুক্তির ভিত্তি হল আজকের এই মৌলিক জ্ঞান। একজন ইঞ্জিনিয়ার হিসাবে জনস্বাস্থ্য রক্ষা করা এক বিরাট দায়িত্ব, আর ক্লোরিনেশনের এই ভারসাম্য রক্ষা করার জ্ঞান সেই দায়িত্ব পালনের সারা জীবন পথ দেখাবে।